হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর ভূগোল বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি প্রকাশিত হয়েছে, যেটি কিনা পার্ট 2 এবং এটি ফেব্রুয়ারি মাসের জন্য প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো তোমাদের এর আগের ভিডিওয়ে আমি দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিও আগেই পোস্ট করেছি। তোমরা যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আজ আমরা তোমাদের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। তো এর সমস্ত প্রশ্নের সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও। বিদ্যালয় থেকে যখন এগুলো তোমাদের জমা দিতে বলবেন, অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। একে আছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 আছে, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ক আয়োনোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ এক্সোস্ফিয়ার, আর ঘ ট্রপোস্ফিয়ার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ ট্রপোস্ফিয়ার। এরপরে আছে দেখো 1.2, যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো ক লু, খ আঁধি, গ চিনুক এবং ঘ খামসিন। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ চিনুক। এর পরের প্রশ্ন যা আছে দেখো 1.3, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে ক 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, খ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, গ 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে এবং ঘ 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। ঠিক আছে। এরপরে আছে দেখো 2-এর দাগে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1.1 আছে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। তাহলে এটি আমাদের হয়ে যাবে ভুল। তাহলে আমরা এর পাশে লিখে নেব অসত্য। দেখো ঠিক আর ভুল লিখতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব ভুল। ঠিক আছে। পরেরটি আছে দেখো 2.1.2, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়। এটিও আমাদের হয়ে যাবে ভুল। তো আমরা এখানে লিখে নেব ভুল। এরপরে আছে দেখো 2.1.3, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। এটি একদম ঠিক বা সত্য। তাহলে আমরা এর পাশে লিখে নেব ঠিক। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে, যেমন এই প্রশ্নটা পুরোটা লিখে নেবে, লিখে নিয়ে লিখবে এই বিবৃতিটি ভুল। পরেরটাও লিখবে ঠিক একই রকমভাবে বিবৃতিটি ভুল, এবং 3-এর দাগেরটা লিখবে বিবৃতিটি ঠিক। এরপরে আছে দেখো 2.2, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2.2.1 আছে, একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তাহলে উত্তরটি হয়ে যাবে আমাদের কি সমষ্ণ রেখা। তাহলে তোমরা উত্তরটি লিখবে, একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা যায় বা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। এবার দেখো 2.2.2 আছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? তাহলে উত্তরটি আমরা সবাই জানি, উত্তরটি হবে ব্যারোমিটার। তাহলে তোমরা উত্তরটি লিখবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে। এরপরে আছে দেখো 3-এর দাগে দুটি প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 আছে, কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না? আর 3.2, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। তো চলো প্রশ্ন দুটির উত্তর আমরা খাতায় দেখে নিই। তো দেখো প্রথম প্রশ্ন ছিল কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না। উত্তরটি দেখে নাও, ভূপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার কারণে তার সংলগ্ন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত অবস্থায় ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে কিন্তু কখনোই ভূপৃষ্ঠে পতিত হয় না, যে কারণে একে অধঃক্ষেপণ বলা হয় না। অর্থাৎ মাটিতে পড়ছে না, সেই জন্য অধঃক্ষেপণ বলা হচ্ছে না। কোনো ঘাসের ওপর বা অন্য কোথাও স্থান করছে এবং যখন রোদ ওঠে বা রৌদ্র যখন ওঠে বা সূর্যের আলো যখন পায়, সেগুলো আবার বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, এই জন্য একে অধঃক্ষেপণ বলা হয় না। এরপরে দেখো 3.2-এর প্রশ্নটি ছিল, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। তো উত্তরটি এইভাবে লিখবে, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো, 1 হিমবাহের গলন। মেরু অঞ্চলে যে হিমবাহের চূড়াগুলি হাজার বছর ধরে অক্ষত অবস্থায় ছিল, আজ তা গলতে শুরু করেছে। কিসের জন্য? না, বিশ্ব উষ্ণায়নের জন্য। 2 নম্বর পয়েন্ট লিখবে বন্যার প্রাদুর্ভাব। বিশ্ব উষ্ণায়ন জলবায়ুর পরিবর্তন ঘটিয়ে জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বাড়িয়ে তুলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বন্যার প্রাদুর্ভাব। অর্থাৎ বন্যা হচ্ছে কিসের জন্য বা বেশি পরিমাণে বন্যা হচ্ছে কিসের জন্য? আমাদের এই বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। ক্লিয়ার?
এরপরে আছে দেখো 4 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও 3 নম্বর। কিভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই বায়ু অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে? তো চলো উত্তরটি আমরা বইতে দেখে নিই। তো দেখো তোমাদের যে প্রশ্নটি ছিল কিভাবে কোনো স্থানের উচ্চতা বায়ুর তাপমাত্রাকে প্রভাবিত করে, তো আমার কাছে একটি বই আছে, সেই বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে। এখান থেকে তোমরা শুরু করবে। ভূমির উচ্চতা অনুসারে বায়ুর তাপমাত্রা হ্রাস পায়, একে বলে তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার। তাপমাত্রা হ্রাসের এই হার হলো প্রতি 1000 মিটারে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস। এর জন্য একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উঁচু স্থানের তাপমাত্রা কম হয়। যেমন উগান্ডার রাজধানী কাম্পালা উচ্চতা 1192 মিটার এবং ইকুয়েডরের রাজধানী কুইটো উচ্চতা কত 2819 মিটার। প্রায় একই অক্ষাংশে অবস্থান হলেও উচ্চতা বেশি বলে কাম্পালের চেয়ে কুইটোর গড় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস কম। এইভাবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, অর্থাৎ উচ্চ স্থান শীতল হয় এবং সুউচ্চ পর্বত শিখর তুষাবৃত হয়। অর্থাৎ যত উপরের দিকে ওঠা যায় তত কি হয়ে যায় না, তাপমাত্রা কমতে থাকে। তো দেখো আরও একটা পয়েন্ট আছে, সেটা কি বৈপরীত্য উত্তাপ। কোনো কোনো সময় উচ্চতা অনুসারে উষ্ণতা না কমে কিছু কিছু ক্ষেত্রে বেড়েও যায়। সাধারণত পার্বত্য উপত্যকায় শান্ত আবহাওয়ায় এরকম দেখা যায়। শান্ত মেরুযুক্ত রাত্রিতে পর্বতের ওপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয়ে এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচে উপত্যকায় নেমে আসে। ফলে উপত্যকার নিম্ন অংশের উত্তাপ পর্বতের ওপরের অংশের তুলনায় অনেক কমে যায়। একে বৈপরীত্য উত্তাপ বলে। তো তোমরা এই পয়েন্টটাও লিখতে পারো এবং উপরে যে পয়েন্টটি আমি দেখিয়ে দিয়েছি এটি কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে? যেহেতু তোমাদের 3 নম্বর, তো এই পয়েন্টটা লিখে নিচের বৈপরীত্য উত্তাপটা একটু ছোট করেও লিখে নিতে পারো চাইলে, ঠিক আছে? এবার দেখো শেষ প্রশ্নটি ছিল 5-এর, নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্র সহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো চলো উত্তরটি বইতে দেখে নিই। তো দেখো সেই একই বইতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো কত ভাগে ভাগ করা যাচ্ছে দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তো এখান থেকে তোমরা এই পয়েন্টগুলো লিখে নেবে। প্রথমে আছে দেখো ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরে যতদূর পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে এই অংশটিকে বলে ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে এর বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার। এই স্তরে 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ, বজ্রপাত, প্রবল গতিপূর্ণ বায়ু, জেট স্ট্রিম প্রভৃতি সবরেই সৃষ্টি হয় এই স্তরে, ঠিক আছে? তো এই স্তরের কি ভাগ আছে দেখো, এখানে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানা, যেখানে উষ্ণতা কমেও না বাড়েও না, অর্থাৎ যেখানে বাড়েও না কমেও না, অর্থাৎ প্রায় ধ্রুবক, তাকে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ বলে কারণ নিচে ট্রপোস্ফিয়ার এখানে এসে পজ করে বা থেমে যায়। ট্রপোস্ফিয়ারের উপর ট্রপোপজের বিস্তৃতি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার, ঠিক আছে? এর পরের পয়েন্টটি লিখবে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজের উপরে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের মধ্য দিয়ে যতই উপরে ওঠা যায় উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে এবং প্রায় 50 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা সবচেয়ে বেশি হয়, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। তবে এর উপর উষ্ণতা আবার কমতে শুরু করে, অর্থাৎ নিচের স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 50 কিমি উচ্চতায় এসে থেমে যায় বা পজ হয়, তাই এই অংশের নাম স্ট্র্যাটোপজ, ঠিক আছে? তো দেখো এখানে যে চিত্রটি দেওয়া আছে, অর্থাৎ তোমাদের যে ছবি আঁকতে বলেছে, তো তোমরা সুন্দর করে এই ছবিটাও এঁকে নেবে। তো ছবিটা ভালো করে দেখে নাও, স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। এর পরের পয়েন্ট তোমরা লিখবে মেসোস্ফিয়ার। দেখো ট্রপোপজের উপর প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতা কমতে থাকে, এই স্তরটিকে বলে মেসোস্ফিয়ার। 80 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা সব থেকে কম, প্রায় -93 ডিগ্রি সেলসিয়াস। মেসোস্ফিয়ারের যে উচ্চতায় এসে থেমে যায় বা পজ করে তাকে মেসোপজ বলে। এরপরে 4 নম্বর পয়েন্ট আছে দেখো, থার্মোস্ফিয়ার। মেসোপজের ওপর বায়ুমণ্ডলের যে স্তর আছে তার নাম থার্মোস্ফিয়ার। মেসোপজের ওপর বায়ুর উষ্ণতা আবার দ্রুত হারে বাড়তে থাকে। 80 কিমি উচ্চতায় উষ্ণতা প্রায় -93 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে বাড়তে 500 কিমি উচ্চতায় প্রায় 12,000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা এই পর্যন্ত লিখবে। এই থার্মোস্ফিয়ারটা দেখো অনেকটাই বড় আছে, আরও একটু লিখে নেবে কি, এই স্তরে আর এক নাম হলো আয়নোস্ফিয়ার। মেরুজ্যোতি বা মেরুপ্রবাহ, হালকা রামধনুর মতো আলো এই বায়ুস্তরেই দেখা যায়। তারপরে এখান থেকেও এটুকু লিখে নেবে, ঠিক আছে?
তাহলে তোমাদের এই স্তরটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে শেষ স্তরটি দেখো আছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের ওপর বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম এক্সোস্ফিয়ার। এখানে বায়ুমণ্ডল খুবই হালকা, অর্থাৎ এক্সোস্ফিয়ার ধীরে ধীরে মহাশূন্যে গিয়ে মেশে। এখানেও বায়ুর উষ্ণতা বাড়ে, তবে থার্মোস্ফিয়ারের মতো অত দ্রুত নয়। 650 কিমি উচ্চতায় উষ্ণতা বেড়ে প্রায় 1240 ডিগ্রি সেলসিয়াস হয়। ঠিক আছে, তো একটু বড় আছে, তোমরা চাইলে এখান থেকে কেটে কেটে একটু করে ছোট করেও লিখে নিতে পারো। তোমাদের বইতেও খুব সুন্দর করে ছায়া প্রকাশনী অথবা প্রান্তিক প্রকাশনীর বইতেও দেওয়া আছে, তার থেকে এই বইতে একটু ভালো করেই দেওয়া আছে, তাই তোমাদেরকে আমি এই বই থেকেই দেখিয়ে দিলাম। তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের জন্য সম্পূর্ণ নতুন প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। আশা করি তোমরা বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।